একটা প্রতীক পড়ে যাওয়াটাকে আপনি সংকট মনে করছেন কিনা, সমস্যা মনে করছেন কিনা, ভোটে প্রভাব পড়ার না পড়ার বিষয়টা আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার শ্রদ্ধেয় প্রিন্স ভাই, আমার সহ-আলোচক। উনি অনেকগুলা কথা বলছেন প্রিন্স ভাই, আমি এগুলার সাথে অলমোস্ট একমতই বলবো। আগে প্রিন্স ভাইয়ের কথার আলোকে কিছু বলি। আপনি 15 লক্ষ ভোটার ধরেন আছে যারা এই ইলেকশনের সাথে সম্পৃক্ত থাকবে, সিট কিন্তু আমার 300 সিট ইন্টু 5,000, তাতে হয় মোটামুটি 15 লাখ। 5,000 ভোট কিন্তু তামাশা না, 5,000 ভোট কিন্তু তামাশা না। 5,000 ভোটের পার্থক্য অনেক, 1 নম্বর। 2 নম্বর, ব্যালট পাওয়া গেছে বাইরে, একটা কথা আসছে। কাতারে পাওয়া যায়, কাতারে যখন পাওয়া যায় তার চেয়ে আমাদের আইনের জিনিস আরো জঘন্য এইখানে। কাজে এখানে আমি এর আগে অভিযোগ পাইছি, ওই যে ডাকসু নির্বাচনে নাকি নীলক্ষেতে ইয়ে পাওয়া গেছে, ব্যালট পাওয়া গেছে। তা আমাদের ব্যালট পাওয়া হয়তো আরো সহজ হইতে পারে, আমি বলছি না পাওয়া যাবে। কাতারে যখন পাওয়া গেছে, বাংলাদেশে মনে করেন বাহরাইন পাওয়া গেলে আমার এখানে পাওয়াটা অস্বাভাবিক। কিন্তু আপনার মাইন্ড ইট, বিষয়টা হচ্ছে এই, আপনি ধরেন আসন ভিত্তিকই তো আছে সব, এবং এখানে কিন্তু একটা ব্যালটে সমস্ত মার্কাগুলো থাকতে হবে, কারণ আপনি তো যাচাই বাছাইয়ের পর পাঠান নাই। সুতরাং টোটাল মার্ক হয়তো 12, 14, 15টাই হবে। এক একটা সিটে তো আর 12, 14 জনের বেশি নাই, মার্ক হয়তো 15টাই ধরে নিলাম তর্কের খাতিরে, 10, 12টা মার্কা হবে। এখন এই 10, 12টা মার্কা নিয়ে তার ভিতরে মার্ক করে সবাই সিল মার্ক যেভাবে ভোট দিবে, নিচে লেখা আছে কোন আসনের তার ভোটার নাম্বার টাম্বার সব আছে, ঠিক আছে। কিন্তু আমি ভেরিফাই করব কেমনে? আমি ভেরিফাই করব কিভাবে? এটা তো পোস্টাল আসবে। আপনি যদি 5,000-এর কাছে যদি এক জায়গায় 7,000 ভোটার হয়, আমি তো গড় বলছি প্রতি সিটে 5,000, তাহলে মানুষে বলবে হ্যাঁ এক এলাকায় হয়তো নির্বাচনে 5,000 থাকতে পারে ওইখানকার ভোটার। 5,000-এর কাছে যদি 7,000-এর ভোটার, কারচুপি কিন্তু বিরাট তফাৎ। যদি আপনি এটা কারচুপিও ধরেন, বিরাট পার্থক্য, কারণ এটা তুমি ভেরিফাই করার সুযোগ নাই। তার আমি সে ফিঙ্গারপ্রিন্ট মিলাইলো কিনা, কি আগরুম বাগরুম, সে তো তার ভোটার নাম্বার টাম্বার লিখে দিয়ে পাঠাই দিবে। এটা একটা প্রশ্ন থেকে যায়। 2 নম্বর আসেন, একই ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ থাকবে না। আমি একই ব্যক্তি দুইবার দেওয়ার সুযোগ নাই, ওটা বলি নাই। আপনি এই জায়গায় কাউন্ট করলেন 5,000, এখানে 7,000 কাউন্ট করে দিলেন, ওখানে 9,000 কাউন্ট করে দিলেন, আমি মিলাবো কিভাবে? আমার যে 16 লক্ষ এই কর্মকর্তা কর্মচারী, সেটা ভেরিফাই করব কিভাবে? আপনি এইভাবে কেউ ভেরিফাই করতে পারবে না, সেইটা বলছি আমি। ভোট দুইবার দেওয়ার দরকার নাই, আর যদি দিতে চাই এটা দিলে আপনি ঠেকাইতেও পারবেন না, আমরা এগুলো ইতিহাস জানি, ওই সমস্ত কেউ লাভ নাই। এখন আর একটা ব্যাপার যদি আপনি আসেন, যে এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন, যেটা প্রিন্স ভাই বলছে তার সাথে মিটারে অ্যাড করলাম। 2 নম্বর হচ্ছে, আপনি 100% ভোট কাস্ট হয়েছে এটা দেখাইতে পারবেন না, কারণ আমি যদি ট্রেডিশনালি আসি, আমার ভোটার কত পার্সেন্ট যায়। আপনি এই ভোট ওখানে যদি দেখেন 16, এইখানে 16 লাখ, আর বিদেশে 6 লাখ 22 লাখ ভোট সব কাস্ট হয়েছে, এটা গ্রহণযোগ্য না। কারণ ওইখানে আমার ইলেকশনের দিন ছুটি নাই, ওখানে মেশিনের মতো মানুষ কাজ করে, দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট। এগুলা চিন্তা করতে হবে। 3 নম্বর আসেন, আপনি এখন একটা বিষয় আনছেন যে ওই যে মার্কাটা, বিএনপি তার আপত্তি করছে, মার্কা তার মাঝখানে পড়ছে, ব্যালট ভাস করলে নাকি ভাজে পড়ে, এটা বলছেন। এই যে ভাস করলে ভাজে পড়ে, পাঠায় তো দেওয়া হয়েছে অলরেডি, আপনি এটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, 1 নম্বর। 2 নম্বর হলো, এটা বলা হয়েছে আদ্যক্ষর দিয়ে, নামের আদ্যক্ষর দিয়ে নাকি সাজানো হয়েছে। এটা ইন জেনারেল এভাবেই সাজায়, এই নামের আদ্যক্ষর দিয়ে। আমরা যেমন বারের মেম্বার কোর্টের, সেখানে আদ্যক্ষর দিয়ে মিলায়। আমার মেম্বারশিপ নম্বর 95, কিন্তু আমি 95 লেভেলের লোক না, আমার চেয়ে আরো সিনিয়র বহু আছে, তারা পড়ছে অনেক পিছনে, অ্যালফাবেটিক্যালি। তো অ্যালফাবেটিক্যালি যখন সাজাইছে, এছাড়া বিকল্প উপায় কি? এটা আমার একটা প্রশ্ন। এছাড়া বিকল্প উপায় কি? আপনি যদি বলেন যে বড় দল হিসাবে টপে থাকবেন, বড় দল হিসাবে, কিংবা আপনি ক্ষমতায় ছিলেন, সামনে ক্ষমতায় যাবেন, এই সম্ভাবনার উপরে কি দেওয়া হবে আগে? এটা তো আপনি ইউ ক্যানট ডিসাইড ইট। আমি মনে করেন যে আজকে প্রিন্স ভাই পার্টি খুব দুর্বল, কিন্তু আপনি নির্বাচনের মাঠে যখন থাকবেন, একই শ্রদ্ধা থাকতে হবে যে না, সেও তো পাস করতে পারে, তারাও তো গভর্নমেন্ট ফর্ম করতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয় খুব জোরালো যুক্তি নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যেহেতু আপনার টাইম টু টাইম আলাপ করতেছিলেন এবং ব্যালট, পোস্টাল ব্যালট হবে সেটা নিয়ে আলাপ করতেছিলেন, এই বিষয়গুলোর সুরাহাটা আরো আগে হওয়া উচিত ছিল, যে এটা কিভাবে করা যায়। দরকার আপনি বড় দল বা সব দলে নিয়ে একটা ভোটাভুটি নিতেন, যে ভাই আসেন আমরা কিভাবে সাজাবো, আদ্যক্ষর দিয়ে সাজাবো না কোন পার্টির আমরা বড় ছোট মনে করে ওইভাবে সাজাবো, এটা আলোচনা করা যেত। এখন এই আলোচনাটা আমার কাছে খুব গ্রহণযোগ্য আছে বলে মনে হয়, 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি এই ব্যালটের মধ্যে 12, 14টা মার্কা থাকবে, এর বেশি থাকার কথা না। তো 12, 14টা মার্কা যদি থাকে,
সেখানে ধানের শীষের মার্কায় ভাস পড়লেই কি, মার্কা খোঁজার লোক ইয়েছে প্রাথমিকভাবে যদি আমি এই মুহূর্তে ধরি, বিশ্বে, সারা বিশ্বে তথা বাংলাদেশে প্রাথমিকভাবে ধরলে এই মুহূর্তে ধানের শীষ আর দাঁড়িপাল্লাই খুঁজবে। কথার কথা বলছি, এটার জন্য আমি প্রিন্স ভাইয়ের ছোট ক্লিয়ার ছোট বলছি না, পয়েন্ট ক্লিয়ার। সুতরাং কেউ কিছু না বুঝুক, আমার নিচে লেখা আছে, আমি লিখবো আসন এত, আমার ভোটার নাম্বার এত, ইত্যাদি ইত্যাদি, হটে বাড়িটি লেখার আমি ভোট দিব। এটা ধানের শীষ আমার কাছে মনে হয় না যে মাঝখানে থাকলেই কি আর টপে থাকলেই কি, বরং টপে দিতে গেলে একটা বিতর্ক এখন আসবে, অথবা ডাউনে দিতে গেলে জামাতেরটাও যদি টপে বা ডাউনে যায় বিতর্ক। আদ্যাক্ষর দিয়ে সাধারণত ট্রেডিশনালি সবকিছুই করে, আমরা সব জায়গায় দেখি, অফিস আদালত এভরিওয়্যার। এখন এই ইস্যুটা তোলা আর সবচেয়ে বড় দলের কাছ থেকে তোলাটা আমার কাছে মনে হয় যে খুব হালকা বিষয় মনে হয়। কারণ ধানের শীষ এমন একটা মার্কা, এটা খুঁজবেই, ধানের শীষ আর দাঁড়িপাল্লা খুঁজবেই এই মুহূর্তে, ওই এনসিপিটাও তো খুঁজবে না, বড় ফ্যাক্টর না, বড় ফ্যাক্টর না। ধন্যবাদ আপনাকে। আমি এবার রহিম হোসেন প্লিজের কাছে যেতে চাই। রহিম হোসেন প্লিজ, আমরা দেখেছি 5 আগস্টের পরেই কেবল আন্দোলন আন্দোলন, এই যে নির্বাচনের সামনে, তারপরও আমরা দেখছি আন্দোলন চলছে, ছাত্রদের গতকালও আন্দোলন হয়েছে, আজকেও আন্দোলন হয়েছে, মানুষের ভোগান্তি। কিন্তু একটি অধ্যাদেশ দেবার কথা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে তারা আবারও মাঠে নেমেছে, মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। সরকারের এই ক্ষেত্রে কি ভূমিকা, আসলে ভূমিকাটা এরকম কেন মনে হচ্ছে যে তাদেরকে এই অধ্যাদেশ জারি করতে কেন বিলম্ব হচ্ছে? কোনটা, ওই যে বিশ্ববিদ্যালয়, 7 কলেজ আসলে খুবই বিশেষ করে দেখেন, আমি প্রথমে একটু আসি, যে সময়টা আমরা কথা বলছি, নির্বাচন তো কার্যক্রম চলছে, এই কার্যক্রম চলার সময় এই ধরনের সভা সমাবেশ তো করার কোনো কথা না, এটা মনে রাখা দরকার। এবং সভা সমাবেশ করতে গেলে আইনেও বলা হয়েছে কোনো জরুরি থাকলে অনুমতি নিয়ে করতে হবে। আর বিশেষ করে এই 7 কলেজের ঘটনা তো 1-2 দিনের না, বহু পুরনো জিনিসটা। সমাধানটা সরকার কেন করছে না সেই প্রশ্ন তো আমারও, এবং বহু কিছু তারা করতে পারছে না। খালি প্রসঙ্গক্রমে একটু বলি, গতকাল আমরা একটা সভায় ছিলাম, যদি ওই যে গণমাধ্যম সংস্কার কমিশনের উপরে একটা আলোচনা দীর্ঘদিন করছি, তা সেইখানে সংস্কার কমিটির প্রধানও ছিলেন। তো এই আলোচনা হলো যে সরকার এইটা, মানে একেবারে উনিও দায়িত্ব নিয়ে বললেন, খুব করেই বললেন যে আসলে তো সরকার চায় না বলে হয় নাই, বাস্তবতা তো এইরকম জায়গায়। তো এইটা খুবই দুঃখজনক আমি বলবো, বিশেষ করে যেভাবে রাস্তা অবরোধ করা হচ্ছে ঢাকা শহরে, কি বলে যে মানুষের জীবন অতিষ্ঠ, এবং এমনি তো যানজট অতিষ্ঠ, এটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং এইবার দেখবেন মানুষ কিন্তু প্রথম কিছুদিন হয়তো কিছু বলে নাই, আমরা সোশ্যাল মিডিয়া বা আমাদের তো পরিচিত জন আছে, প্রচুর প্রোগ্রাম কালকে ক্যান্সেলও করা হয়েছে। এবং আমি দেখলাম যে একজন এখন এই যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চেনা মানুষ সব যারা, এটা একজন ডাক্তার সাহেব, তিনি এক জায়গা থেকে অপারেশন করে আসছে, কিছু রোগী পান্থপথে আছে, উনি যেতে পারছেন না, উনি বলছে তাও যেতে দেয় না। হ্যাঁ, মহিলা মানে এইরকমের, মানে যাচ্ছে তাই। তাই এইটা তো কথার কথা যে একটা তরুণদের সম্পর্কেও তো একটা খারাপ ধারণা তৈরি হচ্ছে, আমরা তো সেটা চাই না। কিন্তু এই ধরনের ঘটনায় সবসময় যেটা দরকার ছিল, ক্ষিপ্রতার সাথে হাত দিয়ে জিনিসটাকে সমাধান করা। এখন সরকার যদি এখন কথা বলে, তো সংকট তো সরকার তৈরি করেছে একেবারে শুরুতে, একেবারে হড়হড় করে 18 তলায় উঠে গেছে, সব মেনে নিছে, আর এই সময় এগুলো করছে না। তা আমি মনে করি যে এর পুরো দায় সরকারকেই নিতে হবে। তবে আমি অনুরোধ করব আমাদের ছাত্র বন্ধুদের, তাদের সহনশীল আচরণ করাটা খুব জরুরি। কারণ আন্দোলনের কারণ এখন যে সময়, আমি সময়ের জন্য বলছি, জায়গায় কিন্তু অনেক আছে, মানুষকে এইভাবে বিরক্ত করা ঠিক নেই। কারণ তরুণ প্রজন্ম এই 24-এর গণঅভ্যুত্থানের পর এদের মধ্যে অনেকেই এমন এমন বিহেভিয়ার প্যাটার্ন করেছে যা রাজনীতি, সভ্যতা, ভব্যতা কোনো কিছুর সাথে যায় না। তার সাথে এটা আমি মিলাচ্ছি না, কিন্তু তাতে করে হচ্ছে কি যে লক্ষ লক্ষ তরুণ যারা একটা পজিটিভ আকাঙ্ক্ষা নিয়ে করেছে, আমরাও এইটার সাথে ছিলাম, এটা কিন্তু তাদেরকে আশা হতো না, আগামীতে তাদের যে পজিটিভ ভূমিকা সেইটাকেও কিন্তু পিছিয়ে দেবে। এটা ভালো খবর। যেটা অভিযোগ বারবার রাজনীতির মাঠে আসছে, জামায়াতের পক্ষ থেকে ভোট চাওয়া হচ্ছে জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলে, জান্নাতের টিকিট দেবে এমন কথা। আবার বিএনপির পক্ষ থেকে বিএনপিদের কেউ কেউ বলছেন দানের শীষে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে। আবার তারেক রহমানের নাম নিলে অজু করতে হবে। আবার এটাও তো আপনি জানেন 1996 সালে শেখ হাসিনা যখন আসেন তখন মাথায় নেকাব পরে, হিজাব পরে এসেছিলেন ভোটে এবং জয়ও হয়েছিলেন 96 সালে। তো নির্বাচন আসলে সবাই কেন ধর্মকে নিয়ে ব্যবসা শুরু করেন, বা ধর্মকে ব্যবসা বলবেন নাকি ধর্ম আশ্রয় নেয়? ধন্যবাদ আপনাকে এবং আমার সম্মানিত সমালোচক, এই প্রশ্ন তো আমি দিচ্ছি। তার আগে আমি একটু সাপ্লিমেন্ট ওনাকে দিই। আমাকে ছোট করে বলতে হবে, সময় খুবই কম, অনেক প্রশ্ন। আচ্ছা ঠিক আছে, অনেক প্রশ্নের ছোট করে দিচ্ছি। ছাত্রদের যে আন্দোলন, ঢাকা কলেজে বিশ্ববিদ্যালয় বানাবেন ফর এক্সাম্পল, বাংলাদেশের ট্রেডিশনাল কতগুলো কলেজ আছে যেগুলোর নামের সর্বোচ্চ সুন্দর, ঢাকা কলেজ, হলিক্রস কলেজ, ইডেন কলেজ, এইগুলোর নাম যারা চেঞ্জ করতে চায়, আমার কাছে মনে হয় না তাদের ম্যাচুরিটি আছে। করবেন কি তারা মনে আমি এর চেয়ে ইজ্জত আর হয় না।
ঢাকা কলেজ, হোলি ক্রস কলেজ, ইডেন কলেজ, এইগুলোর নাম আপনি চেঞ্জ করতে পারেন না, কোনো ওজন বাড়বে না। এটার নাম চেঞ্জ করা মানে কি জানেন? বিডিআর থেকে বিজিবি হওয়ার মতো হবে। এটা যদি ছাত্ররা না বোঝে কিচ্ছু করার নাই, কিংবা পুলিশের নয়া পোশাকের মতো হবে। তো এইগুলো তাদের এক নম্বর। 2 নম্বর আসেন, এই যে দায়টা বলছেন সরকারের, অফকোর্স সমস্ত দায় সরকারকেই নিতে হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্দলীয় কোনো লোক কিন্তু আন্দোলন করে না। নির্দলীয় লোক যে দলের সাথে সম্পৃক্ত না এমন ছাত্ররা আন্দোলন করে না, এটা খুব রেয়ার। তো সেক্ষেত্রে দলের একটা ভূমিকা থাকতে পারে, যদি যার যার দলের লোকের যে নির্বাচন সামনে, তোমরা ঘরে চলে যাও। অন্যথায় যদি সরকার নির্বাচন বাতিল করার ষড়যন্ত্র করে থাকে, তাহলে সরকারকে বলতে হবে যে কিরে ভাই, এটা আপনি নামাইছেন, কিন্তু নামাইলে ঘরে তো উঠান, প্রয়োজনে পিটাই উঠান। রাজনীতিবিদদেরই বলতে হবে, কারণ ইনি সরকার পিটাবে না, কারণ সে ওই ঝামেলায় যাবে না। সে নোবেল প্রাইজ তার শান্তির প্রতীক। সুতরাং এই জবাব আমি এইটুকু দিলাম। এইবার আসেন আপনি জামাতের পক্ষ থেকে জান্নাত, যেহেতু সময় কম আমি খুব সিম্পল বলি। জামাত যদি বলে থাকে আমি জানি না যে ভোট দিলে জান্নাত পাবেন, শুধু জামান না, বিএনপিও আমি আপনার বুঝাচ্ছি, জান্নাত মানে আখেরাত, পরকাল, আনসিন, দেখা যায় না, তাই না? এইটা করেন ওইটা পাবেন। আচ্ছা, উনি যদি জান্নাতের কথা বলে তাহলে এটা আখেরাত। আবার বিএনপির দিক থেকে যদি আসেন, তারা কিন্তু ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ড বলছে না? ফ্যামিলি কার্ড মানে কিন্তু দুনিয়া। তাহলে একজনে দুনিয়া দিচ্ছেন, আর একজন আপনি আখেরাত দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, আখেরাতটা আনসিন, ব্ল্যাকমেইলিং করা যদি আপনি ধর্ম দিয়ে বলেন, সেটা আমার রাজনীতি। আমি যদি ব্ল্যাকমেইল করে ভোট পাইলাম, কিন্তু আপনিও তো ফ্যামিলি কার্ড দিবেন। আমি আলোচনা করছি ফর গডস সেক, কেউ এটা ভিন্নভাবে নিতে পারে, কিন্তু নেওয়া ঠিক হবে না। আমরা আলোচনা করি ফ্যামিলি কার্ড মানে কি। 8 কোটি, 10 কোটি, 12 কোটি, 15 কোটি লোকের যদি ফ্যামিলি কার্ড দেন, ভাই আপনার সাথে ব্যাগ খালে তো ফান্ডটা কোথায় পাবেন? এই ফান্ডটা কি আমাদের উপরে ট্যাক্স ইম্পোজ করবেন? ওয়েটা কি, দ্য ওয়ে অফ ইউর, মানে এইটা ফান্ড লাগবে তো। সুতরাং আমরা কিন্তু এই ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলায় আমরা কিন্তু চিন্তিত যে আমাদের উপরে কি অযাচিত কর আসবে কিনা। আরেকটা কথা বলি সর্বশেষ, এই যেটা বললেন যে ধর্ম নিয়ে ব্যবসা করে ইলেকশনের সময়, যিনি সবসময় ধর্ম নিয়ে ব্যবসা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তার তো ব্লেম আছেই। কিন্তু আপনি যদি ধর্ম ইলেকশনের সময় যাকে আমি নর্মালি দেখি না, তাকে যদি দেখি আপনি রেগুলার টুপি মাথায় দিয়ে ক্যাম্পিং করতেছেন অথবা হিজাব পড়তেছেন, তখন তো বোঝা যায় যে ধর্মটাকে ক্যাশ আপনি করতেছেন। ওরা তো ধর্মের উপরে আছেই। আর যদি আরো গভীরে আসেন, আপনি প্রত্যেকটা দলের কিন্তু একজন নেতা থাকে, বড় মাপের নেতা। স্বাধীনতার ঘোষক উনি একজন বড় মাপের নেতা, মুক্তিযুদ্ধ যার নেতৃত্বে উনি একজন বড় মাপের নেতা। দুইটা দলে কিন্তু দুইটা আইডিওলজি, এই দুইজন ব্যক্তি আজকে পর্যন্ত। তা আরেকজন যদি মনে করেন, আমি বলছি না যে আরেকজন যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের লাইফটাকে তার আইডিওলজি হিসাবে নেয়, তাহলে আপনি ধর্মীয় ট্যাগ দিচ্ছেন কেন? আমার মডেল যদি রবি ঠাকুর হয়, আমার মডেল যদি আদর্শ যদি নজরুল ইসলাম হয়, তাতে দোষ হয় না। কিন্তু আমার আইডিওলজি যদি হযরত মুহাম্মদ হয়, তাহলে কি আমি ধর্ম করে ফেললাম? 1 নম্বর। 2 নম্বর, এই ধর্ম দিয়ে কিছু করা যায় না, এটা একটা বুলশিট। আমরা বরং মিসগাইড করি। না হলে 92% মুসলমানের দেশে বহু আগে সবসময় ইসলামী ক্ষমতায় থাকতো। এই দেশের মানুষ এগুলো বোঝে, বরং আমরা ট্যাগ লাগাই যে ও ধর্মের ব্যবসা, কিন্তু আমি নিজে হিজাব পড়তেছি, আমি নিজে তসবি নিতেছি। সো হু ইজ চিটিং দ্য পিপল? আমি আবারও বলছি, 92% মুসলমানের দেশে এই মুসলমান অনেক সচেতন, ওই সমস্ত ধর্ম ব্যবসা কাজ হচ্ছে না। সুতরাং মূলত ধর্ম ব্যবসা করতে চায় যারা রেগুলার করেন না, কিন্তু ইলেকশন সময়ের সামনে আপনি হিজাব পরেন, তসবি জামা টেপেন। সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে কে সেল করে। জি, ধন্যবাদ আপনাকে রিজনাল প্রিন্স। আপনাকে আমি এই প্রশ্নটা করছি না, যেহেতু আমার কাছে অনেকগুলো প্রশ্ন। এই নির্বাচনে জাতীয় পার্টি বড় ফ্যাক্টর হয়ে উঠবে কিনা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যে একটা বিশাল ভোট ব্যাংক আছে, এই ভোট ব্যাংকগুলো আসলে এই ভোটটা কোন দিকে যাবে বলে মনে হয় আপনার? দুইটা প্রশ্ন করছেন। আমি এই প্রশ্নের উত্তর যথাযথভাবে 100% না, তবুও দেওয়া যাবে। নির্বাচন আরো যখন ঘনিয়ে আসবে, বিশেষ করে প্রচারের শুরু হয় 22 তারিখে শুরু হবে এবং তার কিছুদিন পরে। কিন্তু এখনকার পরিবেশ অনুযায়ী যদি ভোট মোটামুটিও গ্রহণযোগ্য হওয়ার মতো মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে, তাতে সহজ করেই যা বুঝি তাতে বলতে পারি। একটা হচ্ছে জাতীয় পার্টির বিশেষ কিছু এলাকা আছে যেখানে যতটুকু খবর আমরা জানি এখনো তাদের সেই ভোট ব্যাংকটা আছে। প্রধানত সেই জায়গায় তাদের একটা পজিটিভ ভূমিকা বা তাদের পজিশন থাকবে। তা তাদের পজিশন ন্যাচারালি অন্যদের পজিশন, মানে সাধারণভাবে যারা মনে করছে যে জাতীয় পার্টি না থাকলে ভোটটা তাদের বাক্সে যেত, সেটা কমে যাবে। সেটা আপনারা জানেন। আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টি ইলেকশন করছে, করছে তো মনোনয়ন অলরেডি। দিয়েছে। এটা সাধারণত উত্তরবঙ্গের কিছু এলাকা প্রধানত, এর বাইরে মেজর কিছু আমি দেখি না। এইবার যেটা আওয়ামী লীগের কথা বলছেন, আমরা মাঠে আমাদেরও তো প্রার্থী আছে, যাচ্ছে, আমরাও খবর যেটা রাখি। অ্যাকচুয়ালি আমার একটা জেনারেল ধারণা বলতে পারি। প্রথম কথা হচ্ছে, তাদের যারা হার্ডকোর ভোটার বলতে যারা বোঝে, তারা তো নির্ভর করবে দলের উপরে। আমার ধারণা দল কোনো ডিসিশন দেবে না, বরঞ্চ তারা তো চাইবে এই নির্বাচনটা যাতে না হোক। তা সুতরাং হয়তো বা বিরাট অংশ যাবে না, এটাই হবে প্রধান বিষয়।
আর আমার ধারণা, এটা আমি ধারণা বলছি কারণ এগুলো মাঠ পরিস্থিতি না হলে বলতে পারবো না, আর একটা ধারণা হচ্ছে অভিজ্ঞতায় যেটা বলে স্থানীয়ভাবে তারা তো এখন বিপদে আছে, সুতরাং এই বিপদ থেকে কে তাকে উদ্ধার করবে এবং আগামীতে এমপি হলে সে আর বিপদে পড়বে না, এইটা বিবেচনা করে সে তার ভোট প্রয়োগ করবে বলেই আমার ধারণা। এক অংশ, আর এক অংশ তো বললাম বিরাট অংশ হয়তো ভোট কেন্দ্রেই যাবে না, সেটাই আমার ধারণা। কেউ কেউ মাছ করেছে কিনা বিএনপি সেটা তো অলরেডি আমি বলছি ওইটা নতুন করে বলার দরকার নেই, আপনি দেখবেন, যেমন একটা উদাহরণ দিই, আমি বেশি দূরে যাওয়ার দরকার নেই, চাঁপাইনবাবগঞ্জ আপনি খেয়াল করবেন, চাঁপাইনবাবগঞ্জে আপনি যদি বলেন এইখানে জামাত ইসলাম বিএনপি দুই দলের দিকে তাকান, দুই দলই কিন্তু তাদেরকে বলেছে যে আমাদের সাথে আসো, আমরা সব শেল্টার দেব। ইতিমধ্যে কিন্তু আমরা দেখছি ওইখানে যারা ওপেন মানে আছে তারা কিন্তু এই দুই দলেই বিভিন্ন জায়গায় যোগ দিচ্ছে, কোথাও বেশি কোথাও কম, যতটুকু আমরা মিডিয়াতে দেখি। কিন্তু আমি দেখি যোগদানের থেকে হয়তো নিচে যারা আছেন তারা নির্ভর করবে যে কে তাকে শেল্টার দিচ্ছে তার উপরে। ধন্যবাদ। আমি এইটা একটু একটু সংক্ষিপ্ত যোগ করতে চাই। এটা আমি প্রশ্নটা করে ফেলি, আমি যাতে সুবিধা হয় আপনার উত্তরটা দেওয়ার সাথে সাথে। আমার সময় খুবই কম, সেই কারণে যেহেতু বিশ্বকাপ শুরু হচ্ছে, টি-20 বিশ্বকাপ, এই টি-20 বিশ্বকাপে মোস্তাফিজকে নিয়ে একটু ঝামেলা হয়েছে ভারতের সাথে, এবং বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, এরকম একটি আইসিসি চিঠি দিয়েছে। আইসিসি চিঠির পক্ষ থেকে 3টা ঝুঁকির কথা বলা হয়েছে। মোস্তাফিজকে বাদ দিতে হবে, মোস্তাফিজকে বাদ না দিলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। একটা হচ্ছে বাংলাদেশের দলের জার্সি পড়লেও নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। সর্বোপরি নির্বাচন যত ঘনিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি বাড়ার আশঙ্কার কথা জানিয়েছে। এই এমন অবস্থায় বাংলাদেশ খেলতে যাবে না, এবং ঘোষণায় অনড় এখনো। যাওয়া না যাওয়া আসলে এইটাকে আপনি কিভাবে দেখছেন, যদি মূল্যায়ন করতে বিশ্লেষণ করতে বলি? ঠিক আছে, আমি একটু বলি তার আগে একটু আপনি বলছেন যে আওয়ামী লীগের ভোটটা কোন দিকে যাবে, এটা একটা প্রশ্ন করছেন। দেখেন মাঠে কিন্তু আপনি যেহেতু জাতীয় পার্টি আছে, 4টা দল আছে, আপনি ধরে নিতে পারেন মোটামুটি বিএনপি, জামাত, এনসিপি, জেপি। এখন এনসিপি জামাত মিলে একটা জোট, তার সাথে আরো কিছু ইসলামী দল আছে, বিএনপির সাথে কিছু দল আছে জোট। এখন আপনি ভেরি সিম্পল, আমরা কিন্তু অতীত রেকর্ড দেখছি, জাপা কিন্তু সর্বোচ্চ 11টা-12টা সিট পাইছে, তাও দেওয়া হয়েছে, কিন্তু তাদের মাঠে ভোট নষ্ট হয়ে গেছে বহু আগেই। ওই যদি ভোটের দিকে যান দেন, জাতীয় পার্টি এনসিপির খুব একটা পার্থক্য দেখি না। সুতরাং এখানে আওয়ামী লীগের ধরে নেওয়া হয় যে আওয়ামী লীগের বিএনপি পাশাপাশি প্যারালাল কাছাকাছি ভোট। এখন ধরে নিলাম তর্কের খাতিরে বিএনপির 35% ভোট আছে, আওয়ামী লীগের 35% ভোট আছে, তর্কের খাতিরে ধরে নিলাম। তাহলে যদি এখন জামাতের যে ভোটটা আছে, জামাতের ভোট 10% আমরা শুনি, বা এখন শুনছি কিছু বাড়ছে, আর ইসলামী দল যদি সব একসাথে, তাহলে জামাতের যদি 12-14 হয়, কথার কথা বলছি 12-13, তাতে যদি আওয়ামী লীগের ভোট সে পায়, সে সরকার গঠন করবে। কারণ আমরা নির্দলীয় ভোটের কথা বলছি না, আমরা এইগুলার কথা বলছি। কারণ জামাত যদি আওয়ামী লীগের 35% জামাতের দিকে যোগ দেয়, তাহলে ন্যাচারালি সে ভোটে সরকার গঠন করবে। আর যদি জামাত আওয়ামী লীগের ভোটটা বিএনপির সাথে যোগ দেয়, তাহলে এটার কয় সোনায় সোহাগা, এর বাইরে আর কিছু নাই। এইবার আসেন, এই যে যত বাংলাদেশের পোশাক পরা থাকলেও আপনার যদি নিরাপত্তার অভাব থাকে, মোস্তাফিজ সাহেবের নিলেও যদি নিরাপত্তার অভাব থাকে, এত ইনসিকিউরিটির মধ্যে যদি আপনি আমার সিম্পল এক লাইনে বলেন, তাহলে আমার তো মনে হয় না যাওয়াই উচিত। এখানে আপনার বাড়তি কি বলবেন যে এই সিকিউরিটি, যে সিকিউরিটির প্রশ্ন আসছে, আমার তো মনে হয় না এর বাইরে আমরা কোনো বাড়তি সিকিউরিটি দিতে পারবো। কারণ আমাদের দেশের এক তারেক রহমান সাহেবের সিকিউরিটি আমরা দিতে পারতেছি না পুলিশ দিয়ে, ফাইনালি আর্মি দিয়ে সিকিউরিটি দিতে হইতেছে। তো সেক্ষেত্রে মোস্তাফিজের সিকিউরিটি, ইভেন বাংলাদেশের পোশাকের সিকিউরিটি আমরা কিভাবে দিব? এটা সিম্পল জবাব, এটা এড়ায় যাওয়াই উত্তম। এক্ষেত্রে ক্রিকেট বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ভাবমূর্তি নষ্ট, আপনি জীবনের ঝুঁকি নিতে পারেন না। আপনি ট্রাম্পের ঝুঁকি আছে, পুতিনের ঝুঁকি আছে, কিন্তু আমাদের বহু বাংলাদেশের পলিটিশিয়ান বাইরে থাকে ঝুঁকির ভয়ে, আবার কিন্তু পালায় যায় ঝুঁকির ভয়ে। কাজে এটা আপনি কি বলবেন? এগুলা নিয়ে কোনো আপনি ভাবমূর্তি কি হবে? বাংলাদেশের ভাবমূর্তি কি আছে? ফুল টাইম যেখানে মিথ্যা কথা বলি আমরা, আর নীতি নাই, আদর্শ নাই, আমরা কিভাবে নির্বাচনে যাচ্ছি, কোনো আগামাথা নাই, কোনো আইন নাই, কিছু নাই, কোনো বিধান নাই, আপনি আবার ভাবমূর্তি চিন্তা করেন, আপনি নিয়মে থাকেন আগে। ধন্যবাদ আপনাকে রহিন হোসেন প্রিন্স। একটা প্রশ্ন, আজকে একজন বিসিবির পরিচালক বাধ্য হয়েছেন পদত্যাগ করতে, যে ক্রিকেটাররা আন্দোলন করেছে, আজকে বিপিএল বন্ধ রয়েছে আজকে, এবং আজকে শেষ খবর হলো বিপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিপিএল খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে। যেহেতু 6টা একটা খেলা ছিল, সেই খেলায় তারা বিপিএল এ জয়েন করেন, এবং নাজমুল ইসলাম যিনি বিসিবি পরিচালক, তিনি ক্রিকেটারদের নিয়ে একটা বিরূপ মন্তব্য করার কারণে তিনি আজকে পদত্যাগ করেছেন। ক্রীড়াঙ্গনে কেন এরকম অস্বস্তি শুরু হলো? না, আসলে এটা কাঙ্ক্ষিত না, মানে এটা নিয়ে আলোচনা করতেও ভালো লাগে না, কারণ এমনিতে আমরা একটা জটিল পরিস্থিতি, যে ভারতে যাওয়াটা নিয়ে হয়েছে, আমি জটিল পরিস্থিতি এই জন্য বলছি কারণ অবশ্যই জীবন মর্যাদা তো আগে, কিন্তু আমাদের তো বিশ্ব পরিস্থিতি, ক্রিকেট, সেটাও বিবেচনায় রেখে যদি এটা সলভ করতে পারতাম ভালো হতো। কিন্তু আসলে আমরা বাস্তবে আমি বলছি যে
সবটা মিলিয়ে তো ওইখানেও আমরা পারলাম না। আমাদের সম্মান রক্ষা এবং সিকিউরিটিটা বড় হলো এবং সেটাই স্বাভাবিক ছিল। এই জায়গায় ইন্টারনালি এটা একেবারে কাঙ্ক্ষিত না। এবং আমি ও যতটুকু খবর তো শুনলাম যে আমাদের যে কি পরে যে খেলাটা বন্ধ রাখা হয়েছে, এইটা তো আর একটা নতুন ধরনের সংকট হলো। তো আমি মনে করি যে এই ব্যাপারে দ্রুত আলাপ আলোচনা করে করা দরকার এবং আমাদের যারা ক্রিকেটের খেলোয়াড় যারা আছেন প্রধানত তাদের সাথে কথা বলে সহনশীলতার সাথে জিনিসটা সমাধান করাই দরকার বলে মনে করি। এটা কোনো রাজনীতির মধ্যে বা অন্যটার মধ্যে এটা আনা উচিত না। জি। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আপনাকে করছি, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, বড় একটি দেশ। তাদের কাছ থেকে কিছু রাজনীতি অনুসরণ করা হয়তো আমাদের জন্য দরকার। অনেক বিষয়, অনেকগুলো বিষয় আছে। যদিও এখন বিজেপি ক্ষমতায়, কিন্তু সম্প্রতি আজকের একটি খবর আল জাজিরা প্রকাশ করেছে, সেখানে ভারতের দেশটির ন্যাশনাল মেডিকেল কমিশন 6 জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলায় অবস্থিত শ্রী মাতা বৈষ্ণো দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করেছে। কারণ গত বছর কলেজটির প্রথম এমবিবিএস ব্যাচে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে 50 জনের মধ্যে ছিল 42 জন শিক্ষার্থী। তাদের অধিকাংশ কাশ্মীরের বাসিন্দা, বাকিদের মধ্যে 7 জন হিন্দু, 1 জন শিখ শিক্ষার্থী। এই মুসলিম শিক্ষার্থীরা সুযোগ পাওয়ার কারণে একটা মেডিকেলের স্বীকৃতি বাতিল করে দেওয়াটা এই আধুনিক আচ্ছা, আমি বিশ্বায়নের যুগে কি আমি একটা দেখছেন? সাধারণ মন্তব্য করি। জি। কারণ আপনি শুরুতেও দেখেন বললেন কথাটা, আপনি হয়তো আমাদের হিস্ট্রিতে ভুল বলেন নাই। একসময় আমরা ভারত তার কাছ থেকে অনেকগুলো কথা বলতাম, তার কতগুলো ডেমোক্রেটিক আচরণ ছিল, নিঃসন্দেহে। অসাম্প্রদায়িক আচরণ ছিল, তার বিভিন্ন প্রতিষ্ঠানে দাঁড়িয়েছিল, তার ডেমোক্রেটিক আচরণ ছিল। তো এখন অনেক দিন ধরে দেখবেন রাষ্ট্র ক্ষমতায় যেহেতু ওইখানে একটা ধর্মীয় উগ্রবাদী শক্তি আছে, তাদের নাম যাই থাকুক, তাদের নেপথ্যে তাই এবং কর্মকাণ্ড তাই, তো অনেক কিছু কিন্তু ক্ষয়ে গেছে। আর বিশেষ করে আগামীতে নির্বাচন যেটা, এটা মনে রেখেন, এই নির্বাচনকে সামনে রেখে তারা এই ধর্মের কার্ডটাকে ব্যবহার করছে। বিশেষ করে আপনি যেটা ওই যে দূরের মেডিকেলের কথা বললেন, ওটাকে আমি রিলেট করার আগে একটু বলে দিই যে পশ্চিমবঙ্গের নির্বাচন দ্রুত, সুতরাং তারা কিন্তু তাদের এই উস্কানিটা অব্যাহত রাখবে। যে সরকার আছে এই অঞ্চলকে, আমি দখল শব্দটা বুঝেই ব্যবহার করছি, দখল করার জন্যে। আর তাদের যে হিন্দুত্ববাদী পলিসি, এই যে মেডিকেল কলেজ বন্ধের যে সিদ্ধান্তের খবর এখন শুনলাম, আমি এটা দেখে আসিনি, এইটার মধ্য দিয়ে তাদের যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং যেটা মোটেই গণতান্ত্রিক আচরণ না, তারই বহিঃপ্রকাশ এটা দেখা যাচ্ছে। জি, ধন্যবাদ অসংখ্য। আমরা চাই একটি অসাম্প্রদায়িক একটি দেশ গড়ুক আমাদের বাংলাদেশ, অন্তত সেটা বজায় থাকুক। জনাব আবহিনা রাজ্জাকি, জুলাই যোদ্ধা যেটা বলা হচ্ছে, জুলাই যোদ্ধাদের যে দায় মুক্তি দিয়া অধ্যাদেশ যেটা জারি করা হয়েছে সেটা আজকে অনুমোদন দিয়েছে। সেখানে বলা হয়েছে তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করা হবে, নতুন করে তাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। এই জুলাই যোদ্ধাদের এই সিদ্ধান্ত, জুলাই যোদ্ধাদের দায় মুক্তির এই সিদ্ধান্তটা কিভাবে দেখছেন? বিশ্লেষণ করতে বলে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি যখন আউটগোয়িং, আপনি চলে যাচ্ছেন, তখন আপনি একটা দায় মুক্তির বিষয় নিয়ে আসছেন। একদিন আপনি আনতে পারেননি, 1 নম্বর। 2 নম্বর, আপনারা যে সমস্ত পারফরমেন্স নিয়ে করার জন্য নামছিলেন, যেমন ধরেন সংস্কার, ঐক্যমত্য, কিছুই করতে পারেননি। এবং এই সংস্কার ঐক্যমত্য নিয়ে ফাইনালি আপনি জুলাই সনদের ভিত্তি দেওয়ার জন্য গণভোটে চলে গেছেন। আবার গণভোটটারও রয়েছে কি, গণভোট যদি হাও হয়, তারপরে পার্লামেন্টে যাওয়ার 180 দিন টাইম পাবে, 180 দিন পার্লামেন্টের বৈধতা দিতে হবে। আমরা যেটা কিন্তু আমরা দেখছি অতীতে হা না ভোটের সাথে কিচ্ছু সম্পর্ক ছিল না, এটা কিন্তু সবার ঊর্ধ্বে। হা না, ব্যাস। আমরা অতীত রাষ্ট্রপতি হয়েছেন হানা ভোটের উপরে, সেগুলো আমাদের অতীত জানা আছে। তো সেই হানা ভোট আপনি যখন গণভোট করবেন, এর অবস্থান সবার ঊর্ধ্বে। সেটাকে যখন আপনি সিঙ্গেল মানে 2/3 মেজরিটি নিয়ে যে দলটা যাবে, তারা তখন গিয়ে যদি বলে যে না আমরা তো এটা করতে পারবো না, আমরা করব না, আপনার কিছু করার নাই। আর এই যে দায় মুক্তি, এইটা আমার কাছে মনে হয় যে সরকারে যারা আছেন, যারা প্রত্যেকে কিন্তু তার নিজের আমল নামাটা জানেন। আর মানুষের যদি আপনি তো বোকা মনে করেন, সেটা কিন্তু ঠিক না। আপনি হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হা। যে সমস্ত উপদেষ্টারা ছিলেন, আইনঙ্গন নিয়ে যারা ব্যস্ত ছিলেন, তাদের পারফরমেন্স, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তারা কি কখন কি বলেছে এদেশের মানুষ, তারা এখন তারা জাস্ট ভীত সন্ত্রস্ত বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে যারা খুব বেশি ইনভলভ ছিল, সবাই ভীত সন্ত্রস্ত না। আপনি কতখানি নিজেকে জড়াইছেন, কতখানি মাতব্বরি করতে চাইছেন, এটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে। আপনি একটা দায় সারা গেছে, এই দায় মুক্তিটা এটা না মানলে কি হবে? মানলামই না আমি, এটা তো আইনে রূপান্তরিত করতে হবে। পার্লামেন্টে যাওয়ার পর যখন সবাই অ্যাপ্রুভাল দিবে, তখন এটা আইন হয়ে গেলে তখনই
তারপরে যদি আবার অন্য কোনো সরকার 2/3 মেজরিটি এটা বাতিলও করতে পারে, ইন্ডেমনিটি তো ছিলই। কিন্তু আজকে আমরা 5 আগস্টের পরের থেকে যে অ্যাকশন দেখে আসছি, আমি নিশ্চিত করে বলে দিচ্ছি এই দায় মুক্তি সনদ যেটা দিছে এটা আদৌ আজকে পর্যন্ত যেটা দেখি এটা সংসদে পাশ করবে না। সুতরাং এটা যে যারা করতেছে, আমি নাম বললাম না, আমি আবারও বলছি, তারা বিট্টে করেছে এই জুলাই সনদের পোলাপানের সাথে। কিন্তু আজকে যেহেতু সেই তরুণ সমাজটা এবং তাদের অবস্থানটা দেখতেছে এবং তারা নিশ্চিত করে বলতে পারতে মানে বিশ্বাস করতেছে জুলাই আন্দোলন কিন্তু শেষ হয়নি বলে তারা মনে করে। কারণ যেভাবে নির্বাচনটা করতে যাচ্ছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে, তাতে বুঝাই যায় একটা দায় সারা গোছের নির্বাচন করতে। সুতরাং এটা আপনি থামাতে পারবেন না। সেই ভয় থেকে শুধু তাদের নিজের সেফটির জন্য এটা করছে, যে এটা যদি কিছুদিনও আটকে রাখা যায়, এর ভিতরে তো তারা সেফ জোনে চলে যাবে। এছাড়া আমার কাছে এটা স্রেফ প্রহসন ছাড়া আর কিছু না। ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষ প্রশ্ন, রহিম হোসেন প্রিন্স, বিএনপির চেয়ারম্যান, যদি আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, এখন চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, দেখেছি বিশেষ সম্পাদকরাও বলছেন যে তারেক রহমানের চিন্তা ভাবনা অনেকটা উন্নত হয়েছে, এরকম কথাগুলো বলছেন। আজকে একটি ঘটনা, তিনি এবার রাজধানীর গুলশান নিজ বাসভবন থেকে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশের পথে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিক্ষকদের একটি আন্দোলনে তিনি নেমে কথা বলেছেন শিক্ষকদের সাথে। তিনি তাদের বক্তব্যগুলো শুনেছেন, আন্দোলনের তাদের দাবিগুলো শুনেছেন, এবং তিনি বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। যেখানে আমরা বলা হচ্ছে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই নিরাপত্তার বেষ্টনী ভেঙে তিনি সাধারণ শিক্ষক বা শিক্ষকদের সাথে আলোচনা করেছেন। বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, অ্যাকচুয়ালি আমরা যে রাজনীতির ছাত্র হিসাবে আমি দুই একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে একটা যে কালচারালি এই ধরনের ঘটনাবলীকে আমরা পজিটিভ হিসাবে দেখতে চাই, যে কেউ যে ঠিক আছে একটা ঘটনা ঘটছে, আমরা রাগটাগ না করে বা আমার অন্য কিছু না হয় তাদের সাথে কথা বলবো, এই সংস্কৃতিটা দরকার।